সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু বিষয়ের প্রাসঙ্গিকতা কিন্তু প্রধান কারণ নয় এই ভিডিওর। এই ভিডিওর যে প্রধান কারণ সেটা হচ্ছে যে ঘটনার প্রাসঙ্গিকতার চেয়েও ঘটনার মধ্যে যে কিছু শিক্ষা, যে কিছু লাইফ লেসন্স আছে, সেগুলো আমাদের জন্য এই মুহূর্তে এবং আগামী যে সময় আসছে তার জন্য ভীষণ ভীষণ মূল্যবান। আমরা জানি সম্প্রতিকালে দুজন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর দীর্ঘ 286 দিন 9 মাসেরও বেশি সময় মহাকাশে থেকে প্রায় একটা ধরেই নেওয়া হয়েছিল তারা আর ফিরতে পারবেন না, প্রায় পরিত্যক্ত অবস্থা থেকে তাদের অভূতপূর্ব প্রত্যাবর্তন হয়েছে। আমি এই বিষয়ের যে মূল সারমর্ম সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি রেকর্ডিং করে আপলোড করে রেখেছিলাম ইউটিউবে। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন যে আমি সাধারণত যেখানে ভিডিও রেকর্ডিং করি সেই অবস্থানে আমি এই মুহূর্তে নেই। আমার অবস্থানের একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন কোথায় হয়েছে, কেন হয়েছে, সেটা আপনারা আগামী ভিডিওতে জানতে পারবেন। চেষ্টা করব এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের কিছুটা সংক্ষেপে জানিয়ে দেওয়ার। তো যাই হোক, আমি এই সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে নিয়ে অলরেডি ভিডিও করে আপলোড করে রেখেছিলাম। এবার কবে প্রিমিয়ার করব সেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। ইতিমধ্যে কলকাতা বেহালার বাসিন্দা শ্রীমতী ঋতুপর্ণা চ্যাটার্জি, সিনিয়র সরকারি ব্যাংকের কর্মী, অফিসার, রেগুলারলি কমেন্ট করে, রেগুলার দর্শক, নিয়মিত দর্শক, একটা মেসেজ করলো যে তারাদি একটু এই সুনিতা উইলিয়ামসের যে প্রত্যাবর্তন সেটা নিয়ে যদি একটু জানান। আমি একটু মেসেজটা পড়ে শোনাই। সুনিতা উইলিয়ামসের বার্থ চার্ট নিয়ে একটা ভিডিও করুন না, কি অসাধারণ একটা প্রত্যাবর্তন। প্রত্যেক মোমেন্টে মৃত্যু ভয় ছিল, কত অবস্টেকলস ছিল আমরা ভাবতেও পারবো না, বাট ইন স্পাইট অফ এভরিথিং শি ইজ সেফলি ব্যাক। খুব পপুলার হবে ভিডিও করলে আই থিঙ্ক। তো এইটা গতকাল রাত্রি 9:15 আমাকে ঋতুপর্ণা মেসেজ করেছে। আমি আজকে সকালে ওকে উত্তর দিয়েছি যে আমার এটা করা হয়ে গেছে এবং এটা আপলোড হবে। কিন্তু ওর এই মেসেজ পড়ার পর আমি ভাবলাম যে আমি এই ভিডিওটাকে আরেকবার করি। যে ভিডিওটা আমি রেকর্ড করেছি তার থেকে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু উঠে গেল। এবং এখন বুধ বকরি, আপনারা জানেন বুধ বকরি হলে নানান রকম রিভিউইংয়ের একটা সময়। তো সেই জন্য আমি এই ভিডিওটাকে দ্বিতীয়বার রেকর্ডিং করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন আমরা যেহেতু জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে আবদ্ধ আছি, একটা কমিটমেন্ট তো থাকেই যে কোনো বিষয়ে একটা হরোস্কোপ আলোচনার, এবং ঋতুপর্ণা সেটাই উল্লেখ করেছে যে চার্টটা একটু আলোচনা করুন। আচ্ছা, চার্টটা একটু সংক্ষেপে আলোচনা করে দিই। এখন যেহেতু টাইম অফ বার্থটা পাওয়া যায় না এবং পেলেও কতটা নির্ভরযোগ্য, হাউ অথেন্টিক ইট ইজ ওয়ান হ্যাজ টু টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। তো সেই জন্য জন্ম তারিখের গ্রহ সন্নিবেশ থেকেই আমরা রাশির অবস্থান থেকে একটা অ্যাসেসমেন্ট করতে পারি, সেটা সঠিক হয়। তো সুনিতা উইলিয়ামসের যে জন্ম তারিখ, সেখান থেকে তার গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে বৃষে তুঙ্গস্থ রাহু, মিথুনে চন্দ্র বৃহস্পতি, বুধ অবস্থান করে আছে সিংহ রাশিতে, কন্যায় আছে রবি, তুলাতে মঙ্গল এবং শুক্র, বৃশ্চিকে কেতু এবং কুম্ভে বক্রী শনি। তো জন্মছকের ইউনিক ফ্যাক্টর কি? ইউনিক ফ্যাক্টর হচ্ছে বুধ আর রবির ক্ষেত্র বিনিময়। রবির ঘরে বুধ, বুধের ঘরে রবি, তার সঙ্গে চন্দ্র বৃহস্পতি যোগ। এটা কিন্তু একটা খুবই পাওয়ারফুল যোগ, এটাকে জীবযোগ বলা হয়, আমরা সকলেই জানি।
কিন্তু সকলের জন্য সেটা কিন্তু অ্যাক্টিভ নয়। যার যেরকম চেতনা স্তর, যার যেরকম প্রারব্ধের সিচুয়েশন, অ্যাকর্ডিংলি কিন্তু এটার অ্যাক্টিভেশন হয়। এখানে শনি কুম্ভ রাশিতে বক্রগতিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করে আছে। একটুখানি এই ওনার যে জন্ম তারিখ সেটা দিয়ে জাস্ট একটা ক্যাজুয়ালি দেখছিলাম যে কেতুর দশার লাস্ট ফেজ। এখন এক্স্যাক্ট টাইমটা না জানলে উপর নিচ হবে দশা অন্তর্দশা, কিন্তু যদি কেতুর দশার লাস্ট ফেজ হয় তাহলে পরিস্থিতির সঙ্গে কিন্তু অনেকটাই আমরা একটা মিল সাদৃশ্য পাচ্ছি। 5 জুন 2024 যখন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লঞ্চ হয়, তখন যে গ্রহ সন্নিবেশ ছিল, আমরা সবসময় মুহূর্ত দেখি না যে কোন সময় একটা যাত্রা শুরু হচ্ছে, লগ্ন মুহূর্ত, জন্ম লগ্ন। তো 5 জুন 2024 যখন এই মহাকাশ যান যাত্রা শুরু করে, তখন যে গ্রহ সন্নিবেশ ছিল সেই গ্রহ সন্নিবেশ খুব ইন্টারেস্টিং। তখন বৃষ রাশিতে শুক্র, চন্দ্র, বৃহস্পতি, রবি, বুধ, অর্থাৎ 5টা গ্রহর সংযোগ স্টেলিয়াম। যে রকম স্টেলিয়াম আমাদের 29 মার্চ হতে চলেছে 6টা গ্রহের। তার মধ্যে শুক্র কম্বাস্ট, শুক্র আর রবি রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি, বুধ, চন্দ্র 3টে কৃত্তিকা নক্ষত্রে। তো কৃত্তিকা নক্ষত্রের যে একটা কাটিং পেনফুল একটা বিষয় সেটা আমরা অবজার্ভ করছি, এবং শুক্রর যে রবির কাছাকাছি থাকার কারণে যে একটা মানুষের জীবনে কষ্টভোগ, সেটাও আমরা কিন্তু তারও কিন্তু একটা নিদর্শন পাওয়া গেল। মঙ্গল সক্ষেত্রে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, রাহু মীন রাশিতে রেবতী নক্ষত্রে, কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে, এবং শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সুনিতা উইলিয়ামসের স্যাটার্ন রিটার্ন চলছে, খুব গুরুত্বপূর্ণ। শনি মীন রাশিতে ট্রানজিট করলে 29 মার্চ বহু মানুষের স্যাটার্ন রিটার্ন হবে, যাদের ওই 66, 67, 68 এই সময় যাদের জন্ম এই সালগুলোতে, তাদের কিন্তু স্যাটার্ন রিটার্ন হবে। যাদের 97, 98-তে জন্ম তাদের স্যাটার্ন রিটার্ন হবে। তো স্যাটার্ন রিটার্নের সময় মানুষের জীবনে কিছু স্মরণীয় ঘটনা ঘটে। যখন এই 5 জুন 2024 লঞ্চ হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তখন এই শনির যে অবস্থান, এরপর কিন্তু শনি বক্রগতিতে ব্যাকওয়ার্ড মুভ করতে করতে শতভিষা নক্ষত্রে আসেন ইন রেট্রোগ্রেড মোশন, এবং এই শতভিষা নক্ষত্রে কিন্তু শনি সম্ভবত ডিসেম্বর মাসে ডাইরেক্ট হন। তো আমরা যখন বলি যে রাশি নক্ষত্রের উপর বক্রী শনি সবচেয়ে ইন্টেন্স ফেজ, বা রাশি নক্ষত্রের উপর মার্গী শনি সবচেয়ে ইন্টেন্স ফেজ, তখন যেটা বলার চেষ্টা করা হয়, যেটা বার্তা, সেটা হচ্ছে যে আপনার যদি সেইভাবে কানেক্ট হয়, আপনার যদি সেইভাবে শনির অবস্থান থাকে, তাহলে আপনি সেই তীব্র অনুভূতিটাকে অনুভব করবেন। ভালো মন্দ পরের কথা, ভালো মন্দ নিয়ে আমরা আসছি। এই আজকের ভিডিওতে বিশেষ কিছু আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুনিতা উইলিয়ামসের জীবনে এই যে 9 মাস 286 দিন, যে যাত্রা 8 দিনের জন্য হয়েছিল, শুরু হয়েছিল, সংখ্যাটাকে নোট করবেন, 8 নিউমারোলজিক্যালি শনির সংখ্যা। তো এই 286 দিনে পরিণত হলো যে যাত্রায়
সম্পূর্ণ পরিত্যক্ত, এবং পৃথিবীতে নয়, কোনো দুর্গম স্থানে নয়, একেবারে মহাকাশে। এবং ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন যে প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন, তিনি নাকি এনাদের ভুলেই গেছিলেন এই অ্যাস্ট্রোনটদের। তো ঋতুপর্ণা যে কথাটা মেনশন করেছে যে প্রতি মুহূর্তে মৃত্যু ভয়, মৃত্যু ভয়কে তো জয় করে নেবে। ওখানে তো মৃত্যু মানে ওখানে যমরাজ সঙ্গে চলছেন, শুধু তাকে বোধহয় প্রত্যক্ষ দর্শন হচ্ছে না। এবং ওখানে মৃত্যু ভয়টা, ওখানে তো একটা অন্য রকম পরিস্থিতি। বুচ উইলমরের জন্ম তারিখ যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে বুচ উইলমরের কর্কটে রাহু, সিংহে বক্রী মঙ্গল, বৃশ্চিকে শুক্র, ধনুতে রবি, মকরে চন্দ্র, বুধ, শনি, কেতু এবং কুম্ভে বৃহস্পতি। অর্থাৎ ওনার মকর রাশির লাস্ট ফেজ। ওনারও কিন্তু বৃহস্পতি যথেষ্ট বলবান, কুম্ভ রাশির বৃহস্পতি যথেষ্ট একটা স্ট্রং বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতির অবস্থানে কুম্ভ মেলা সংগঠিত হয়ে থাকে। এই যে ফিরে আসাটা, এই যে রিটার্ন, প্রত্যাবর্তন, তার জন্য যে কৃপাটা, যে পাওয়ারটা, যে ডিভাইন অ্যাসিস্ট্যান্সটা দরকার, সেটা কিন্তু আমরা সুনিতা উইলিয়ামসের জন্মছকে চন্দ্র বৃহস্পতি যোগে পাচ্ছি। এবং যদি আমরা সুনিতা উইলিয়ামসের জন্মছককে জাস্ট কালপুরুষের হরোস্কোপের ম্যাপিং করি, তাহলে মিথুন হচ্ছে পরাক্রম, থার্ড হাউস। সেখানে চন্দ্র বৃহস্পতি মানে ঈশ্বরের প্রতি তার যে ভক্তি, আস্থা, বিশ্বাস, ফেথ, সেটাই কিন্তু তার সবচেয়ে বড় শক্তি। তো যখন 5 জুন 2024 লঞ্চ হয়, তখন কিন্তু আমরা এই সিমিলার চন্দ্র বৃহস্পতি যোগ পাই। এবং সেই সময় কিন্তু চন্দ্র তুঙ্গস্থ। তো সেই জন্য যখন স্টার্টিং লগ্ন মুহূর্ত, সেই সময়টা কিন্তু ইন্ডিকেট করছে যে একটা দৈব কৃপা, একটা দৈব সহায়তা কিন্তু এই মহাকাশচারীদের সঙ্গে থাকছে এবং সেটা তাকে সহায়তা করবে। তো জন্মছক যে অ্যানালিসিস, সেটা তো গেল এই অবধি। ঋতুপর্ণার অনুরোধ, আপনাদের সকলের একটা প্রত্যাশা থাকবে জানবার যে কি, হোয়াট ইজ দেয়ার ইন দ্য হরোস্কোপ। কিন্তু ওই হরোস্কোপের 360 ডিগ্রির বাইরেও যে কথাটা আমি সবসময় বলি, 2020 থেকে বলে আসছি, যে বিয়ন্ড দ্য 360 ডিগ্রিজ সার্কিট, যে চেতনা, যে কনসিয়াসনেস, সেটা কিন্তু একটা বিশেষ বিষয়। এবং জন্ম মৃত্যুর এই কালচক্র থেকে, কালচক্রকে ভেদ করে যে মুক্তি, যে মোক্ষ, তার অর্থই কিন্তু এই হরোস্কোপ আর তৈরি হবে না, কারণ আমার আর জন্ম হবে না। কিন্তু এই মুক্তি আর মোক্ষ অনেক স্তরে বিভাজিত আছে, মেনি লেয়ার্স। তো বুচ উইলমরকে ফেরার পর যে সাংবাদিকরা সব একেবারে ছেঁকে ধরে মৌমাছির মতো, সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই 286 দিন, এই 8 দিন যে 286 দিনে পরিণত হলো, তাতে আপনার কি বক্তব্য, আপনি কি শিক্ষা পেলেন, হোয়াট ইজ ইউর লাইফ লেসন, হোয়াট ইজ ইউর টেক অ্যাওয়ে। এই ওনার এই সাক্ষাৎকার ইউটিউবে আছে, আমি আপনাদের অনুরোধ করবো যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন।
তো বুচ উইলমোর উত্তর দিয়েছেন যে একমাত্র আমার বিশ্বাস, আমার ভক্তি, আমার আস্থা, আমার ইষ্টকে আমি স্মরণ করেছি প্রতি মুহূর্তে, এবং যা কিছু আমার ইষ্ট করেছেন বা করছেন বা করবেন, ইষ্টর যে লীলা, সেটাই আমার কাছে একটা সম্পূর্ণ গ্রহণযোগ্যতার জায়গায় আছে, প্রশ্নহীন আনুগত্য, এবং উনি যা করছেন সেটা কখনো আমার জন্য ভালো, কখনো আমার মন সেটাকে ভালো বলে স্বীকার করছে, উৎফুল্ল হচ্ছে, কখনো আমার মন সেটাকে মন্দ বলে অস্বীকার করছে, কষ্ট পাচ্ছে, দুঃখী হচ্ছে। কিন্তু দিনের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি সন্তুষ্ট, আই এম কন্টেন্ট। জিসাস, however he plays out, whatever he plays out, he is working out for good and bad. এবং হিব্রু চ্যাপ্টার 11 নম্বর অধ্যায়কে উনি উল্লেখ করলেন, করে বললেন যে এই 286 দিনে যা ঘটনা ঘটল, যা কিছু হলো, তার মাধ্যমে যেন আমার ইষ্ট মহিমান্বিত হয়, আমার ইষ্টর নাম যেন আরো জগৎ সংসারে প্রচার হয়। এই যে বিষয়টা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হরস্কোপে শনির রিটার্ন, মকর রাশির 7.5, বৃহস্পতি চন্দ্র, জীবযোগ, তার একটা স্ট্রেংথ, এসব তো আছেই, এসব তো চলতা রহেগা। কিন্তু যেটা নেই আমাদের, এবং আমাদের what we need to pick up, এই টেকঅ্যাওয়ে, এই টেকঅ্যাওয়েটা শুধুমাত্র বুচ উইলমোর অ্যাস্ট্রোনটের জন্য নয়, এটা সমস্ত মানব জাতির জন্য, যে আমরা এই পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে, এই 6টা গ্রহর স্টেলিয়াম হবে 29শে মার্চ, 7.5 শুরু হবে মেষ রাশির, ঢাইয়া শুরু হবে সিংহ রাশির, ধনু রাশির, মীন রাশির তীব্রতম পর্ব শুরু হবে, কুম্ভ রাশির লাস্ট ফেজ। আমরা সকলে একেবারে ত্রাহিমাম ত্রাহিমাম, আর হায় তওবা হায় তওবা। বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে ফোন করা, কনসালটেশন নেওয়া, সমস্ত ভিডিও ইউটিউবে ফলো করা। গতকাল যখন আমি ফার্স্ট ভিডিওটা করছিলাম, যে ভিডিওটাকে আমি ওভাররাইড করে এই ভিডিওটা করছি, গতকাল ভিডিও রেকর্ডিং করতে যাব, তখন একজন ক্লায়েন্টের ফোন আসে, যাকে আমি ডিসেম্বরে কনসালটেশন করেছি, এটা মার্চ মাস। সে বলছে আমার এখনও কিছু হচ্ছে না, আমার সব কেটে যাচ্ছে, আপনি যা মন্ত্র সাধনা বলেছেন তাই করছি। আমি তাকে যখন এই বুচ উইলমোরের বিষয়টা উল্লেখ করলাম, তার উত্তর কী হলো, উনি তো শুধু 9 মাস, আমার তো 9 বছর ধরে চলছে। এই যে নিজেদের প্রতি একটা এরকম অদ্ভুত ইগোইস্টিক অ্যারোগেন্স, দুঃখবিলাস, যে আমার জীবনে কষ্ট সবচেয়ে বেশি, আমার জীবনে সুখ ভোগ সবচেয়ে কম। কিন্তু 9 মাসে যে মানুষটা মহাকাশে থেকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে, সর্বাধিক শক্তিমান দেশের নাগরিক হয়ে, সেখান থেকে কোনো সাহায্য সহায়তা প্রাপ্ত না হয়ে, যে শুধুমাত্র নিজের ইষ্টর উপর ভরসা করেছিল, এবং তার সহকর্মী, সহযাত্রী সুনিতা উইলিয়ামস সঙ্গে নিয়ে গেছিলেন কি না, শ্রীমদ্ ভগবদ গীতা আর একটি গণপতির মূর্তি, বিগ্রহ। তাদের কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করার উপায় নেই, কারুর কাছে কোনো কনসালটেশন নেওয়ার উপায় নেই। তাদের দেশের বড় বড় যত রাজনৈতিক নেতারা আছে, মাথারা আছে,
কেউ তাদের সহায়তা করেনি, এবং মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে তারা মহাকাশেই, অন্তরিক্ষেই তারা লীন হয়ে যাবেন। আমরা পৃথিবীতে বসে আমাদের প্রতি মুহূর্তে কমপ্লেন, এবং কোনো আমাদের আস্থা ভরসা নেই। এই সুন্দরকাণ্ড পাঠ নিয়ে আমি যে সমস্ত রিয়াকশন পেয়েছি, ভাবতেও লজ্জা করে, বলা তো পরের কথা। এমনও মানুষ আছেন যারা ইংলিশ হরফে সুন্দরকাণ্ড চেয়েছেন, এবং কেউ ঠিক করে পড়ে না। আমরা সবাই আশা করি এবং বিশ্বাস করি, আমাদের আস্থা, ফেথ, বিশ্বাস কিসে না, আমরা কিছুটি করব না, ইনপুট 0, আউটপুট 200% হবে। এবং আমি হরপ করে বলতে পারি যে যারা বিশেষভাবে ভক্তি সহকারে অধ্যাবসায়ের সঙ্গে করছেন মন্ত্র সাধনা, তারা অতি অবশ্যই 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 ফল পাচ্ছেন। এবং যারা করছেন না, তাদের কাছে নানান রকম অজুহাত, নানান রকম অ্যালিবাই। এবং এই বুচ উইলমোর অ্যাস্ট্রোনট, সায়েন্স, বিজ্ঞানের চরম জায়গা, যে বিজ্ঞান, যে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, যেখান থেকে ইন্টারপ্রেট হয়ে অ্যাস্ট্রোলজি আসছে, সেই বিজ্ঞানের জগতের মানুষ, যার জন্য লজিক, রেশনাল, এই সমস্ত জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কাছে 2 আর 2 4ই হবে, 3ও হবে না, 5ও হবে না হিসেব মতো, সেই মানুষটি কিন্তু সায়েন্স, রেশনালিটি, লজিকের সঙ্গে যে শক্তি, ভক্তি আর জ্ঞানকে নিয়ে চলছে, সেই শক্তি, ভক্তি আর জ্ঞান কিন্তু আজকে তাকে পৃথিবী পৃষ্ঠে প্রত্যাবর্তন করতে সাহায্য করেছে। তার সায়েন্স, তার রেশনালিটি, তার লজিক তাকে পৃথিবী থেকে এসকেপ ভেলোসিটি দিয়েছে, পৃথিবী থেকে তাকে মহাকাশে পাঠিয়েছে তার সায়েন্স, তার বিজ্ঞান, তার যুক্তি, তার বুদ্ধি, তার রেশনালিটি, তার লজিক। কিন্তু তার 8 দিনের যাত্রা যখন 286 দিনে পরিণত হয়েছে, তখন তাকে প্রত্যাবর্তন করানোর ক্ষমতা কিন্তু সারা বিশ্বের কোনো বিজ্ঞানের, কোনো যুক্তির, কোনো বুদ্ধির, কোনো তর্কের ক্ষমতার বাইরে ছিল। তাকে ফিরিয়ে এনেছেন কিন্তু তার শক্তি, তার ভক্তি, তার জ্ঞান, তার ইষ্ট। এই বিষয়ে আমি আরেকটা আপনাদের উক্তি শোনাতে চাই, যেটা আমি আগেও শুনিয়েছি, যারা আমার নিয়মিত পুরনো দর্শক তাদের মনে থাকবে। আর্থার অ্যাশ, উনি 70-এর দশকের উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ছিলেন। 1980 সালে উনি অবসর নেন। 83 সালে ওনার হার্ট সার্জারি করতে গিয়ে ব্লাড ট্রান্সফিউশনে ইনফেকশন হয়, এইডস হয়ে যায়, HIV এইডস। তারপর তিনি মারাই যান। তো উনি বহু ফ্যানের কাছে, বহু ওনার যত শুভাকাঙ্ক্ষী ছিলেন, যারা সব ওনাকে ভক্ত, যারা যারা ওনাকে ফলো করতেন, তাদের চিঠি আসতে শুরু করলো, নানান রকম চিঠি। তো সবাই ওনাকে একটা খুব কম্প্যাশন জানানো। তো এখানে লেখাটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। The legendary Wimbledon player who was dying of AIDS, which he got due to infected blood he received during a heart surgery in 1983. During his illness, he received letters from his fans, one of which conveyed, ওনার যে ভক্তরা ছিল, ওনাকে খেলা যারা পছন্দ করতেন, তারা অসংখ্য চিঠি, তার মধ্যে একটি চিঠির উল্লেখ হচ্ছে,
Why did God have to select you for such a bad disease? এক ভক্ত, এক সাপোর্টার লিখছে যে ঈশ্বর আপনাকেই কেন নির্বাচন করলেন এই দুরারোগ্য ব্যাধির জন্য। টু দিস আর্থার অ্যাশ রিপ্লাইড, আর্থার অ্যাশ কি উত্তর দিচ্ছে সেটা শুনুন। 50 million children started playing tennis. 50 million মানে 5 কোটি। আর্থার অ্যাশ উত্তর দিচ্ছেন এই চিঠিতে, 5 কোটি বাচ্চারা টেনিস খেলা শেখা শুরু করে। 5 million learned to play tennis. এই যে 5 কোটি শিখতে শুরু করে, টেনিস খেলতে আসে, তাদের মধ্যে 50 লাখ বাচ্চা শিখতে পারে, শেখে টেনিস খেলাটা। 500,000 learned professional tennis. এই 50 লাখের মধ্যে 5 লক্ষ বাচ্চারা প্রফেশনাল টেনিস, পেশাদারি টেনিসে উত্তীর্ণ হয়, শিখতে প্রবেশ করতে পারে। এই যে 5 লক্ষ পেশাদারি টেনিসে প্রবেশ করে, তাদের মধ্যে 50,000 কেম টু সার্কিট। তাদের মধ্যে এই 5 লক্ষ থেকে 50,000 ওই সার্কিটের মধ্যে আসে, অর্থাৎ এই উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, আরও নানান যে টুর্নামেন্টস আছে সেইটাকে সার্কিট বলে। এই 50,000-এর মধ্যে 5,000 গ্র্যান্ড স্ল্যামে ঢোকে, অর্থাৎ উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, কিছু কিছু প্রতিযোগিতা আছে যেগুলোকে একসঙ্গে করে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। এই 5,000 যারা গ্র্যান্ড স্ল্যামে প্রবেশ করে, চান্স পায়, তাদের মধ্যে 50 জন উইম্বলডন খেলতে পারে, উইম্বলডনে পৌঁছয়। এই 50 জন যারা উইম্বলডনে পৌঁছয়, তাদের মধ্যে 4 জন সেমিফাইনালে আসে, এবং এই 4 জন সেমিফাইনাল থেকে 2 জন ফাইনালে আসে। তারপর আর্থার অ্যাশ লিখছেন, When I was holding the cup in my hand, I never asked God why me. যখন আমি বিজয়ী হয়ে সেই বিজয় ট্রফিটা, পুরস্কারটা যখন আমি হাতে ধরে দাঁড়িয়ে আছি, তখন আমি ঈশ্বরকে প্রশ্ন করিনি যে হে ঈশ্বর, এই যে একটা স্মারক চিহ্ন ট্রফি, এর জন্য তুমি আমাকে নির্বাচন করলে কেন? Why me? When I was holding the cup in my hand, I never asked God why me. So now that I am in pain, how can I ask God why me? তাহলে এখন আমি কোন অধিকারে ঈশ্বরকে প্রশ্ন করব যে হে ঈশ্বর, হে ইষ্ট, আজ এই দুরারোগ্য ব্যাধি, আজ এই চরম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা জন্য আমি কেন? আমি তো সেই অধিকার অর্জন করিনি। যদি আমি ওই ট্রফি, ওই স্মারক বস্তুকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওই মুহূর্তে যদি আমি ঈশ্বরকে প্রশ্ন করতাম যে এত এই 5 কোটি থেকে কমতে কমতে এসে একমাত্র যে বিজয়ী উইম্বলডন চ্যাম্পিয়ন, এই যে বিশেষ খ্যাতি, সম্মান, তার জন্য আমাকে কেন তুমি নির্বাচন করলে? তার জন্য আমি কৃতজ্ঞ, তার জন্য আমি নতমস্তক। আমি তো সেই মুহূর্তে নতমস্তক হইনি, আমি তো সেই মুহূর্তে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাইনি। তাহলে আজকে আমি ঈশ্বরকে কোন অধিকারে এই প্রশ্ন করব? তারপর আর্থার অ্যাশ লিখছেন, হ্যাপিনেস কিপস ইউ সুইট। জীবনের যে সুখ, আমরা যে সুখ ভোগ করি, তাতে জীবনে একটা মাধুর্য আসে। ট্রায়ালস কিপ ইউ স্ট্রং। আমাদের জীবনে যে কষ্ট ভোগ আসে, যে অগ্নি পরীক্ষাগুলো আসে, যার কারক গ্রহ শনি, সেই কষ্টভোগ, সেই অগ্নি পরীক্ষা আমাদের শক্তি প্রদান করে, শক্তিশালী করে।
এই যে কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া 2.5 বছর ধরে চলল, মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশির 7.5 চলছে, এগুলো আসলে আমাদের শক্তিশালী করেছে। দিস আর দ্য ট্রায়ালস উইচ মেক আস স্ট্রং। সরোজ কিপ ইউ হিউম্যান। আমাদের জীবনে যে দুঃখ, তাতে আমরা হিউম্যান হয়ে থাকি, আমাদের একটা মানবিকতার জায়গা তৈরি হয়, মানবিকতা বৃদ্ধি হয় আমাদের মধ্যে। ফেলিয়ার কিপস ইউ হাম্বল। আমাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে আমরা বিনয়ী হই, অমায়িক হই। সাকসেস কিপস ইউ গ্লোয়িং। আমাদের যে সাফল্য জীবনে, সেই সাফল্য থেকে আমরা উদ্যমী হই, উদ্যোগী হই। আমাদের উদ্যমী করার জন্য, উদ্যোগী করার জন্য সাফল্য, আমাদের জীবনে মাধুর্য প্রদান করার জন্য সুখ, আমাদের জীবনে শক্তিশালী হওয়ার জন্য কষ্টভোগ, অগ্নি পরীক্ষা, আমাদের মানবিকতা প্রদান করার জন্য জীবনে দুঃখ, আমাদের অমায়িক হওয়ার জন্য, বিনয়ী হওয়ার জন্য জীবনে ব্যর্থতা। কিন্তু একমাত্র, বাট অনলি ফেথ কিপস ইউ গোয়িং। কিন্তু একমাত্র আপনার যে বিশ্বাস, আপনার যে আস্থা, আপনার যে ঈশ্বর সঙ্গে যে সংযোগ, ইউর কানেক্ট উইথ ইউর ডেইটি, উইথ ইউর ডিভাইন, আপনার কুল দেবতার সঙ্গে, আপনার ক্ষেত্রপালের সঙ্গে, আপনার স্থান দেবতার সঙ্গে যে সংযোগ, বাট অনলি ফেথ কিপস ইউ গোয়িং। আপনাকে যে সক্রিয় রাখবে, আপনাকে যে গতি প্রদান করবে, আপনাকে যে চলনশীল রাখবে, আপনাকে যে ধারণ ক্ষমতা দেবে, সাস্টেনেবল করবে, সেই বিষ্ণু, সেই ধারণ ক্ষমতা একমাত্র আপনাকে আপনার আস্থা, আপনার ভক্তি, আপনার বিশ্বাস প্রদান করবে। Sometimes you are not satisfied with your life, while many people in this world are dreaming of living your life. এটা হরদম হচ্ছে যে আমরা কখনোই আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, অথচ বহু মানুষ আমাদের জীবনকেই তাদের স্বপ্নের জীবন বলে মনে করছে। A child on a farm sees a plane fly overhead, dreams of flying, while a pilot on the plane sees the farmhouse and dreams of returning home. একটা শিশু খেতে দাঁড়িয়ে আছে, খেলা করছে, মাঠে ঘাটে খেতে, আকাশ দিয়ে একটা বিমান যেতে দেখছে, তখন সে চাইছে, তার স্বপ্ন হচ্ছে যে সে সেই বিমানে চড়বে, বিমানকে চালাবে। সেই বিমানটি যে বিমান চালক চালাচ্ছে, সে ওই ক্ষেত, ওই গ্রামের মাঠ দেখে তার মনের মধ্যে ঘরে ফেরার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। That's life. Enjoy yours. If wealth is the secret to happiness, then the rich would be dancing on the streets. এই জীবন এইরকমই, নিজের জীবনকে আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে ভোগ করতে, এনজয় করতে, ভালোবাসতে শিখুন। If wealth is the secret to happiness, সুখ আনন্দর পাওয়ার জন্য যদি অর্থ সম্পদ প্রাচুর্যই আসল বস্তু উপাদান হবে, তাহলে যারা ধনী তারা রাস্তায় আনন্দ উল্লাস করবে সর্বক্ষণ। বাট অনলি পুয়ার কিডস ডু দ্যাট। কিন্তু যারা গরিব পরিবারের শিশুরা, তারাই শুধু রাস্তায় আনন্দ উল্লাস, খেলা ক্রীড়া করে। ইফ পাওয়ার এনশিওরস সিকিউরিটি, দেন ভিআইপিস শুড ওয়াক আনগার্ডেড। জীবনে ক্ষমতা হলে, জীবনে শক্তি প্রাপ্ত হলে, জীবনে কীর্তি অর্জন হলে যদি নিরাপত্তা আসে, নিরাপদ হওয়া যায়, তাহলে যারা ভিআইপি মানুষ, যারা বিশেষ ব্যক্তিত্ব, তারা কিন্তু দেহরক্ষী ছাড়াই ঘুরত। বাট দোজ হু লিভ সিম্পলি স্লিপ সাউন্ডলি। যারা খুব সহজ হইয়ে বলা হয়, যারা খুব সহজভাবে, সাবলীলভাবে জীবনযাপন করে, আড়ম্বরহীন জীবনযাপন করে, তারা কিন্তু গভীর নিদ্রায় রাত কাটিয়ে দেয়।
If beauty and fame bring ideal relationships, then celebrities should have the best marriages. রূপ আর নাম যশ যদি সম্পর্ককে আদর্শ সম্পর্কের কারণ হয়, তাহলে যারা সেলিব্রিটি, যারা খ্যাতনামা মানুষ, তাদের কিন্তু জীবনের সবচেয়ে সুখী দাম্পত্য জীবন হতো। লিভ সিম্পলি, বি হ্যাপি, ওয়ার্ক হাম্বলি অ্যান্ড লাভ জেনুইনলি। এই আর্থার অ্যাশের উত্তর। দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে গত কয়েকটা ভিডিওতে আমি এই পাইসেস নিয়ে, মীন রাশি নিয়ে, যে মীন রাশিতে শনির সঞ্চার হতে চলেছে, যে মীন রাশিতে স্টেলিয়াম হবে, যে মীন রাশিতে বিশেষভাবে বাত দোষ, বায়ু তত্ত্ব অ্যাগ্রেভেটেড হবে, অ্যাক্টিভেটেড হবে, সেই মীন রাশির যে মূল সারমর্ম, যে অধিপতি গ্রহ বৃহস্পতি, যিনি আমাদের কালপুরুষের নবম, যার তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব, যিনি ধারণ ক্ষমতা, যিনি ফেথ, ধর্ম, বিশ্বাস, আস্থা, যিনি কসমিক ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্সের ঊর্ধ্বে, যেটা আমি বহুবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যে বুধের যখন মীনে নিচস্থ হওয়া, অর্থাৎ আমি বুধ নিয়ে আপনাদের একটা আলাদা ভিডিও দিয়েছি, যে বুদ্ধিমান আর গৌতম বুদ্ধ। তো এই বুচ উইলমোর, যিনি, যেটা আপনাদের বললাম, যে আপনাকে আপনার সায়েন্স, রিলিজন, সায়েন্স, র্যাশনালিটি, লজিক, সমস্ত কিছু আপনাকে বিশেষভাবে প্রস্তুত করবে, অনেক ক্ষমতা দেবে, অনেক কিছু অর্জন করার 11th হাউসের প্রাপ্তির, ড্রিম ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্টের অ্যাসিস্ট্যান্স দেবে। তৃতীয়, সপ্তম, একাদশ, যে কাম ত্রিভুজ, যে ডিমান্ড আমাদের, সেই ডিমান্ডকে পেতে কিন্তু আমরা যে শিক্ষা প্রাপ্ত হই, আমরা সব বাবা মারা ছেলে মেয়েদের এডুকেশনের জন্য চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমাদের এডুকেশনের মাধ্যমে এগুলো সব হবে, কিন্তু যদি আমরা আমাদের যে মুখ্য পুরুষার্থ, 4th, 8th and 12th, এবং যে 12th এই ঘটনা ঘটতে চলেছে, এই বৃহস্পতি, এই বিষ্ণুতত্ত্ব, এই আমাদের যে বিলিফ সিস্টেম, এই জায়গায় যদি আমাদের অ্যাঙ্কারিংটা স্ট্রং না হয়, তাহলে আমরা মহাকাশে যাত্রা করতে পারি, কিন্তু প্রত্যাবর্তন হবে না। There will be no return. It will be a one-way ticket. এই যে একেবারে নিজেদের উৎস, ডিপ রুটস, অ্যাঙ্কারিং বিয়ন্ড সায়েন্স, আমাদের যে কালচার, যে ট্রেডিশন, যে রুটস, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং অ্যাস্ট্রোলজিক্যালি যে প্ল্যানেট এটাকে সিগনিফাই করে, সেই প্ল্যানেট হচ্ছে কেতু। যে কেতু বসে আছে কন্যা রাশিতে, এবং কেতুর একটা বিশেষ অবস্থান, এখন আমরা কালপুরুষের রাশিচক্রের দিকে তাকালে দেখা যাবে যে 29th মার্চ
স্যাটার্ন ট্রানজিটটা করলে যে গ্রহ সন্নিবেশ হবে সেখানে সমস্ত গ্রহের অ্যাসপেক্ট ফোকাস কিন্তু কন্যা রাশিতে থাকছে। 6টা প্ল্যানেটের থাকছে মিনে, সেখান থেকে কন্যাকে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতি বৃষ থেকে দৃষ্টি প্রদান করবে কন্যায়, করছে, এবং মঙ্গল মিথুন থেকে চতুর্থ দৃষ্টি প্রদান করছে কন্যায়। এই জন্য কেতুর যে প্রভাবটা, কেতু বিকামস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবং গ্রহ সন্নিবেশ কি থাকছে আমরা জানি, রাহু কেতুর মুভমেন্টটা ক্লকওয়াইজ, অন্য গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ। সমস্ত গ্রহরা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, রাহু কেতু ঘড়ির কাঁটার মতো ঘোরে। তো সমস্ত গ্রহরা যেহেতু ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে আর রাহু কেতু ঘড়ির কাঁটার মতো ঘোরে, তাহলে কেতু থেকে দেখা যাচ্ছে রাহু অবধি সমস্ত গ্রহ থাকছে। অর্থাৎ এই কালসর্প যোগ যেটা সংগঠিত হচ্ছে 29 মার্চ, যেটা 28 জুলাই অবধি থাকবে, মাঝখানে একটা পরিবর্তন হবে অ্যাক্সিসের, সিংহ আর কুম্ভ হয়ে যাবে সম্ভবত 18ই মে। তো এই কালসর্প যোগের যে গ্রহ অবস্থান, যে গ্রহমালা, সেটা কেতু থেকে রাহুতে থাকছে। সুতরাং কেতু ইজ দ্য ক্যাপ্টেন। আমরা শনি নিয়ে খুব চিন্তিত, অবশ্যই তার কারণ আছে, তার জন্য সে শনির গ্রহরাজের গোচরের একটা মাহাত্ম্য আছে। কিন্তু মনে রাখতে হবে যে 18 মে অবধি যতদিন শনি রাহুর সঙ্গে আছে, এবং তার পরবর্তীকালে 28 জুলাই অবধি যতদিন এই কালসর্প যোগের অ্যাক্সিসটা বর্তমান থাকছে সৌরমণ্ডলে, ততদিন রাহু কেতু হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য টিম। 9টা গ্রহর যে দল, সেই দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক, অধিনায়ককে যার পয়েন্ট থেকে গ্রহদের কাউন্ট করা হবে, অর্থাৎ কেতু থেকে রাহু। সুতরাং এই খেলার, এই ম্যাচের অধিনায়ক হচ্ছে কেতু আর সহ অধিনায়ক হচ্ছে রাহু। তো এই কালসর্পযোগের ক্যাপ্টেন হচ্ছে কেতু, এবং এই কেতুর উপর সমস্ত গ্রহের দৃষ্টি থাকছে, এবং এই কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুর টোটালি কনসিয়াসনেস, স্পিরিচুয়ালি 100% ফলদায়ী। এবং কেতু জন্য আমরা গণপতির এনার্জিকে বন্দনা করি, আবাহন করি, এবং আগামী ভিডিওতে আমরা এই নিয়েই আলোচনা করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন আমার রেকর্ডিংয়ের, আপনারা আমার নিয়মিত দর্শক, আপনারা জানেন এই স্থানে আমার রেকর্ডিং হয় না, আমি একটু অন্য স্থানে এখন অবস্থান করে আছি। এবং এই কেতুর কারণে, কেতু কন্যা রাশিতে অবস্থান করে ক্যাপ্টেন অফ দ্য কালসর্পযোগ টিম হয়ে, অধিনায়ক হয়ে, সমস্ত গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয়ে যে প্রচণ্ড প্রভাব বিস্তার করতে চলেছে, তার জন্য আমাদের যে ইষ্টর কাছে, যে দেবতার কাছে শরণাগত হতে হবে, যেভাবে বুচ উইলমোর 9 মাস ধরে, যে সময় একটা শিশু প্রসব হয়, যে সময়ের মধ্যে একটা জীবাত্মা প্রাণ ধারণ করে, দেহ ধারণ করে, সেই 9 মাস ধরে যেভাবে বুচ উইলমোর তার ইষ্টকে স্মরণ করেছিলেন, ইষ্টকে অবলম্বন করেছিলেন, সেইভাবে আমাদেরও আমাদের ইষ্টকে অবলম্বন করে থাকতে হবে। এই কন্যা রাশি, এই কেতুর যে বিশেষ ক্ষেত্র, সেটা আমরা জানি 12টা জ্যোতির্লিঙ্গর সঙ্গে 12টা রাশি সংযুক্ত আছে, এবং এই কন্যা রাশির সঙ্গে সংযুক্ত হচ্ছে শ্রীশৈলমের শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এটা একটা অভিনব, অভূতপূর্ব
জ্যোতির্লিঙ্গ, এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আমি এই মুহূর্তে আমার কলকাতা শহর থেকে আমি যাত্রা করেছি, দর্শন করেছি, অভূতপূর্ব দর্শন হয়েছে, খুবই কষ্টকর, মনে হলো অনেক পাপ, অনেক কর্মখণ্ডন হয়েছে। আপনাদের সকলের জন্য প্রার্থনা করেছি এবং শ্রীশৈলমের মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ, তার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্পর্শ করতে দেয়। স্পর্শ দর্শনম একটা আলাদা দর্শনই আছে, তার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো সেই শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করে প্রার্থনা করেছি যে আমাদের সকলকে তিনি রক্ষা করুন, আমাদের সকলের উপর তিনি কৃপা বর্ষণ করুন, আমাদের সকলের শরীরের সমস্ত কোষের মধ্যে তিনি তার দিব্য ঊর্জাকে প্রবাহিত করে আমাদের শক্তি প্রদান করুন, যাতে আমরা জীবনে কঠিন সময়কে মোকাবিলা করতে পারি এবং আমাদের মন যাতে শুদ্ধ হয়ে পরিশোধিত হয়ে একটা সঠিক কর্ম, সঠিক প্রারব্ধ উৎপন্ন করার মতো একটা মানসিকতা তৈরি করতে পারে, এই প্রার্থনাই করেছি। আশা করি এই প্রার্থনা বিফলে যাবে না। আগামী ভিডিওতে আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।